শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপার প্রাইমারি সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আপনারা অনেক প্রশ্ন করেছেন। তার মধ্যে যেরকম কমন প্রশ্ন যে 50% নেই তাহলে বসতে পারবো কিনা? আমি রাষ্ট্রবিজ্ঞানে বা ফিলোসফিতে মাস্টার্স করেছি তাহলে আমি বসতে পারবো কিনা? সেগুলো তো আপার প্রাইমারি লেভেলে নেই। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা আছে সেইটা দেখার চেষ্টা করব। অনেকেই বলছেন যে ভোটের আগে পরীক্ষা হবে কি হবে না সেইটা দেখুন, ওইটা নিয়ে পরে আলোচনা করা যাবে। সেইটার কোনো কনফার্ম তো কিছু নয়। দেখুন, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা মান, এই যে গেজেট নোটিফিকেশন সেই অনুযায়ী কি বলা রয়েছে এটা দেখতেই পাচ্ছেন। সেই গেজেট নোটিফিকেশন যার ওপর ভিত্তি করে 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি নিয়োগ হবে। অলরেডি 9, 10, 11, 12 এর পরীক্ষা হয়ে গেছে। তাহলে সেইখানে গেজেট নোটিফিকেশন, এইখানে কিন্তু একটা আমার কথা বলছি না বা কোনো মন গড়ার কথার কোনো জায়গা নেই। রুলস রেগুলেশনে যা বলা আছে সেটাই আমরা দেখার চেষ্টা করব। যে এইখানে দেখুন, শিডিউল ওয়ান, শিডিউল ওয়ানে দেখতেই পাচ্ছেন প্রথমে এতে রয়েছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস। এইটা কোন ক্লাসের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লাস হচ্ছে 9, 10 এর ক্ষেত্রে। তাহলে এ নাম্বারে এইখানে যা বলা আছে 9, 10 এর ক্ষেত্রে, বি নম্বরে 11, 12 এর ক্ষেত্রে কি যোগ্যতামান প্রয়োজন রয়েছে সেইটা বলা আছে, এবং এই সি নাম্বারে হচ্ছে আপার প্রাইমারির যে যোগ্যতামান, এই দিকে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে এবং এজ লিমিট এইখানে দেওয়া রয়েছে। তাহলে এইখানে এই যে সিতে দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস। তো এইখানে প্রথমেই আপনার যেটা শর্ত, সেটা আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, অবভিয়াসলি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বি নাম্বারে কি বলা আছে? বি নাম্বারে বলা আছে যে আপনাকে এই যে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটে অনুযায়ী এনসিটির যে মানে নিয়মাবলী রয়েছে আপার প্রাইমারি শিক্ষক হওয়ার, যা মানে যোগ্যতামান দরকার, সেগুলো আপনাকে ভিট করতে হবে। তো এইখানে অনেকে বলবেন যে মানে আমরা কি যেহেতু বিএড চলছে তাহলে কি আমরা মানে এই নিয়োগ প্রক্রিয়ায় বুঝতে পারবো? দেখুন, টেট আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু আপনি পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া টেটের পরবর্তীতে, সেইখানে কিন্তু আপনার পুরো সমস্তটা কমপ্লিট থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু ওইটা মানে হয় না। টেট অবশ্যই দিতে পারবেন, সে নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এইবার আসুন যে সি নাম্বারে কি বলা রয়েছে। সি নম্বরে বলা রয়েছে অবশ্যই আপনাকে টেট কোয়ালিফাই করে থাকতে হবে, সেটাও ঠিক আছে। এইবার এই নোট দিয়ে বলা আছে যে আপনাকে যে মানে মিডিয়ামের মানে বাংলা মাধ্যমের স্কুলের জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে বাংলা মাধ্যম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যে কোনো লেভেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ে থাকতে হবে। সেটা নিয়ে যাচ্ছি না। এইবার সেই ক্ষেত্রে এই লাস্ট নোটটায় আসুন, ভালো করে খেয়াল করুন। এইখানে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। নোটে কি আছে? এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্ক ইন দ্য রেলিভেন্ট অর কনসার্ন সাবজেক্ট। এইখানে কি বলা হচ্ছে যে আপনি অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে আপার প্রাইমারি। আপনি ডিএড করেন বা বিএড করেন অথবা ডিএলএড করেন, আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। কারণ অনেকে এইচএস করেও ডিএলএড করে, তাহলে তো আর হবে না। সেই সঙ্গে আপনাকে অবশ্যই সেই যে কনসার্ন সাবজেক্ট বা যে সাবজেক্টের জন্য আপনি শিক্ষক হতে যাচ্ছেন 300 মার্ক পড়ে থাকতে হবে। এইবার সমস্যা হচ্ছে কি, আগে যারা ধরুন রাষ্ট্রবিজ্ঞানে বা এডুকেশনে বা ফিলোসফিতে বা সোশ্যোলজিতে যারা মাস্টার্স করেছেন, তারা 300 মার্ক পাশে যদি কোনো সাবজেক্ট পড়ে থাকেন, ধরুন হিস্ট্রি পড়ে থাকেন অথবা বাংলা পড়ে থাকেন বা ইলেকটিভ ইংলিশ পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে যোগ্য। কিন্তু এখন যে 150 মার্কের যে সমস্ত নতুন যে কারিকুলাম এসছে, দেখবেন যে 50 মার্কের, 150 মার্কের করে পাশের সাবজেক্টগুলো হয়েছে। তো সেগুলো ক্ষেত্রে কিন্তু এইখানে অ্যালাউ করছে না গেজেট নোটিফিকেশন অনুযায়ী। কথা বোঝা গেল? মানে এখানে লেখা রয়েছে, আমার তো কথা নয়, আপনি সেটা দেখে নেন। তাহলে এইখানে কিন্তু আপনাকে অবশ্যই, আপনি ফিলোসফিতে অবশ্যই মাস্টার্স করতে পারেন, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে আপনি যদি অন্তত ন্যূনতম 300 নাম্বারের কোনো বিষয় পড়ে থাকেন, আর সেইটা যদি আপার প্রাইমারি লেভেলের সাবজেক্ট হয়, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে বা সংস্কৃত হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ অবশ্যই, সেই সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি
মানে সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট অথবা আপনার সায়েন্সের যেসব সাবজেক্ট সেগুলোতে কিন্তু আপনি বসতে পারবেন যদি আপনি 300 মার্ক। এইবার বলুন 50% নেই বা গ্রাজুয়েশনে 50% নেই বা পাস কোর্সে 50% নেই, তাহলে তাদের কি হবে? দেখুন এইখানে কোথাও কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করা নেই। এইবার আসুন যে এই 9, 10, 11, 12 ক্ষেত্রে এইখানে দেখুন সেম নোট দিয়ে কিন্তু একই কথা লেখা রয়েছে, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য পোস্ট গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে পোস্ট গ্রাজুয়েশন লেভেল অবশ্যই পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে এইখানে কিন্তু দেখুন 50% মার্কের কথা এইখানে বলা রয়েছে, সেইটা কি এইখানে কোথাও বলা রয়েছে? এবং সেটা অবশ্যই আপনার রেলিভেন্ট সাবজেক্ট। এবার রেলিভেন্ট সাবজেক্টের মানে অর্থটা কি বোঝাচ্ছে? আপনারা দেখবেন ওইটা আপনি নোটিফিকেশন আসলে বুঝতে পারবেন। কেন বলছি? ধরুন আমি হিস্ট্রিতে আপনি বসবেন, তাহলে এমএ ইন হিস্ট্রি হলেও বসতে পারছেন, অথবা আর্কিওলজিতে যদি আপনি এমএ করে থাকেন তাহলেও অনেক সময় ছাড় দেওয়া হয় বা বসতে পারবেন, অথবা আপনি যদি অন্য কোনো ধরুন কেমিস্ট্রি সাবজেক্ট, পিওর কেমিস্ট্রি ছাড়া অর্গানিক কেমিস্ট্রি থাকে, ওই সব বিষয়ে যদি মানে এমএসসি করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখবেন যে নোটিফিকেশন যখন বেরিয়েছিল তারপরে 11-12 ক্ষেত্রে আলাদা করে দেখবেন একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন এমএ, এমএসসি, এমকমগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। ধরুন আপনি মানে তুলনামূলক সাহিত্যে আপনি মানে এমএ করেছেন, তাহলে আপনাকে কিন্তু মানে এই সাহিত্যের কোনো ব্রাঞ্চে অ্যালাউ করছে কি না, এই জন্যই কিন্তু এই কনসার্ন সাবজেক্ট একদম উল্লেখ করে দেওয়া নেই কিন্তু। তাহলে বোঝা গেল ওইটা নোটিফিকেশন আসলে বোঝা যাবে। এইবার দেখুন 9-10 ক্ষেত্রেও এইখানে কিন্তু দেখবেন যে 50% মার্কের কথা এখানে বলা রয়েছে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন। তো এইখানে দেখুন এই জায়গাটায় কিন্তু এই কোথাও কিন্তু 50% এই যে এখানে লেখা নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন করার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে অবশ্যই সেটা 300 নাম্বারের আপনি যদি পড়ে থাকেন। এইখানে অন্তত গেজেট নোটিফিকেশনে কিন্তু কোথাও মানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু পার্সেন্টেজ এখানে চাইনি, যেটা 9, 10, 11, 12 ক্ষেত্রে কিন্তু চেয়েছে। গেজেটে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে এই গেজেট নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এবং একদম পরিষ্কার হলো বিষয়টা যে গেজেট নোটিফিকেশনে কি বলা আছে, বাকি ডিটেলসগুলো যখন নোটিফিকেশন আসবে। দেখুন এইটা হচ্ছে গেজেট নোটিফিকেশন, হচ্ছে নিয়মাবলী, যে কি নিয়মে একটা নিয়োগ প্রক্রিয়া হবে, আর নোটিফিকেশন অর্থাৎ সেই নিয়োগ প্রক্রিয়ার কটা সিট থাকবে, কি থাকবে ইত্যাদি, কবে অ্যাপ্লাই হবে, সমস্ত কিছু সেই নোটিফিকেশনে থাকবে। তো নিয়মটা আগে ফ্রেম হয়ে গেছে, সেই নিয়মের ভিত্তিতেই আগামীতে যে নোটিশ আসবে এইটার ভিত্তিতেই কিন্তু হবে। এবং আপনারা চাইলে গেজেট নোটিফিকেশনটা নিজে পড়ে দেখে নিতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু আপনাদের কাছেও জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবং আপার প্রাইমারি ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা এখানে বলা হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা মানে এতক্ষণে বুঝে গিয়েছেন, এবং চাইলে আপনারা এইখানে পজ করে দেখে নিতে পারেন। এবং এইখানেও দেখুন যে আপার মানে সিলেকশন লেভেল, যেটা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কততে কিসে কত ওয়েটেজ থাকবে, এই যে 40 টেটে ওয়েটেজ থাকবে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেস হবে 25 মার্কের, ওরাল ইন্টারভিউ 15 মার্কের, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কের এবং পিওর টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 5 মার্কের। তো পরিষ্কার হলো বিষয়টা একদম। গেজেট নোটিফিকেশন দেখিয়ে দিলাম আপনাদের, এরপরে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এই সংক্রান্ত। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, ফার্দার নেক্সট আমি ভিডিওতে অবশ্যই সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।